বিজয়গড় থেকে নিউ ব্যারাকপুর, মালদা থেকে মধ্যমগ্রাম, কি ঘটছে এ বাংলার চতুর্দিকে সে প্রত্যেকটা ছবি একে একে দেখাতেই চারটে চতুষ্কোণ নিউজরুম থেকে সরাসরি আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, বিজয়গড়ের ঘটনা হোক কিংবা যদি তারও আগে আমরা নজর রাখি, অর্থাৎ ট্যাংরা থেকে শুরু হওয়া একের পর এক ঘটনা, কখনো দত্তপুকুরে মুন্ডহীন দেহ উদ্ধার, কখনো আবার মধ্যমগ্রামে এই যে ঘটনার কথা, অর্থাৎ যা কিনা যে দেহ কুচি কুচি করে কেটে টুকরো টুকরো করে কেটে ট্রলিতে পুরে তা আহিরিটোলার কাছে গঙ্গায় নিয়ে আসা হয়েছিল ভাসিয়ে দেওয়ার জন্য। এই প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা সিনারিও কি প্রমাণ করছে যে আইনকে এই মুহূর্তে ডোন্ট পরোয়া বা ডোন্ট কেয়ার হিসেবেই নিচ্ছে সাধারণ মানুষজন। কারণ এই যে বেশিরভাগ ঘটনার সঙ্গে যুক্ত আম জনতা, সাধারণ, তারা আর আইনকে ভয় পাচ্ছে না, তারা আর অপরাধকে ভয় পাচ্ছে না, তারা আর শাস্তির তোয়াক্কা করছে না। তাহলে কোন বাংলায়, কোন শহর কলকাতা, যে শহর কলকাতার মুকুটে নিরাপত্তম শহরের পালক জুড়ে আছে, সেই শহর কলকাতা কি দিন কিংবা রাত লিঙ্গভেদে কারোর জন্য নিরাপদে রয়েছে? এই প্রশ্ন উঠছে। কেন উঠছে? সবার আগে বিজয়গড়ের ছবিটাই আপনাদেরকে দেখাবো, কারণ যে বিজয়গড়ে রীতিমতো একটি স্কুটিতে টোকা এবং তারপর ক্যাব চালককে বেধড়ক মারধর, হাসপাতালে ভর্তি, আর সেই মারধরের জেরে মৃত্যু হয়েছে ক্যাব চালকের, অর্থাৎ খুনের ঘটনা। পিটিয়ে মারধরের জেরে মৃত্যু হলো, প্রাণ হারালো একজন ক্যাব চালক, যার পরিবারের সে একমাত্র উপার্জিত ব্যক্তি, ছোট্ট সন্তান, তার পরিবারের সকলে এই মুহূর্তে অথই চলে। কিন্তু ঠিক কি পরিস্থিতি হলো তার, কি পরিণতি হলো তার, এখানেই প্রশ্ন। মেজাজ হারাচ্ছে, ধৈর্য হারাচ্ছে সাধারণ মানুষজন, আম জনতা। একটা ভুল, একটা খুন, একটা অপরাধ, কোনোটাতেই কোনো পরোয়া নেই আজ সাধারণের। কিন্তু কেন? দৃষ্টান্তমূলক শাস্তির অভাব, নাকি সঠিক নজরদারির অভাব, নাকি কোথাও একটা ধৈর্যচ্যুত হচ্ছে মানুষ? এই সমস্ত প্রশ্নগুলো উঠছে কারণ একের পর এক ঘটনা। ট্যাংরায় যেভাবে একই পরিবারকে তিনজনকে খুন করবার পর, অর্থাৎ এই আত্মহত্যার পরিকল্পনা, খুন, তারপর বাকি দুজন সহ একটি নাবালক, তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়া, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিজের মেয়ে, নিজের স্ত্রীর গলার নলি, হাতের শিরা কেটে দিতে যে সাধারণ একবারও ভাবে না, তাহলে সেই বাংলা, সেই বাংলার শহর কলকাতা আজ কতটা নিরাপদ আমার আপনার জন্য? শুধুমাত্র রাতের শহরে নিরাপদ নিয়ে প্রশ্ন উঠছে তা নয়, উঠছে দিনের পরিস্থিতি নিয়েও। কারণ এই যে বিজয়গড়ের এই ঘটনা, সেই বিজয়গড়ে ঠিক কি ঘটেছিল, কি পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল, বা এই মুহূর্তে সেই বিজয়গড়ের ঘটনার পর পরবর্তীতে কি পরিস্থিতি, আমাদের প্রতিনিধি অদ্রিজা যে প্রতিবেদন তুলে ধরেছেন, নজর থাকবে সেদিকে। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেই ঘটনাস্থল, যেখানে বিজয়গড় অঞ্চলের এক ক্যাব চালক জয়ন্ত সেন, এই যে ঘটনাস্থল দেখা যাচ্ছে রাত 2টো থেকে 2:13 নাগাদ সিসিটিভি ফুটেজ অনুযায়ী যে বিষয়টা দেখা যাচ্ছে যে তাকে মারধর করা হয়, 5 জন যুবক তাকে মারধর করেন, এমনটাই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এবং তার জেরেই কিন্তু তার মৃত্যু হয়। এবং যে বিষয়টি নিয়ে মারধর হয়েছিল সেই বিষয়ে আলোকপাত করবার আগে যে বাড়িতে তিনি থাকতেন, অর্থাৎ 10/94/1, আমার ক্যামেরা পার্সন সায়ন চক্রবর্তীকে বলবো একটু দেখাতে, যদি দেখানো যায়। এই যে হলুদ বাড়ি 10/94/1 শ্রদ্ধাঞ্জলি অ্যাপার্টমেন্ট, কলকাতা 92, এই বাড়ির একতলায় অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে কিন্তু থাকতেন নিহত ক্যাব জয়ন্ত সেন। এবং সেই বাড়িতেই কিন্তু যখন তিনি ফিরেছিলেন রাত্রিবেলায় 5ই মার্চ যেদিন ঘটনাটি ঘটে, তার আগে যখন তিনি রাত্রিবেলায় ক্যাব চালিয়ে যখন বাড়ি ফেরেন, সেই সময় কিন্তু এই আমি একটু ক্যামেরা পার্সন সায়ন চক্রবর্তীকে বলবো প্রথমত স্পটটা দেখাতে। এই যে সেই ক্যাব তিনি চালাতেন, সেই ক্যাব চালিয়ে তিনি বাড়ি ফিরছিলেন এবং ফেরার পথে যে বিষয়টি দেখা যায়, এখানে তিনি যখন গাড়িটি পার্কিং করে, ঠিক এই গাড়ির সামনাসামনিই ছিল একটি স্কুটি, এবং সেই স্কুটার বা বাইক, সেই বাইকটিকে যখন তিনি সরাতে যান তখন সেই বাইকটি পড়ে যায়, এবং পড়ে গিয়ে যেটা জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা যা বক্তব্য, সেক্ষেত্রে তার লুকিং গ্লাস এবং গাড়িতে একটু স্ক্র্যাচ পড়ে, এবং সেই বিষয়টি তিনি জানতেন, এবং তারপরেই কিন্তু তিনি সেইখানে গাড়িটিকে পার্ক করে গাড়িটিকে, তার পেছনে যে স্কুটিটি রয়েছিল সেই স্কুটিটিকে সেই অবস্থায় রেখে সরিয়ে দিয়ে তারপর তিনি তার বাড়িতে চলে যান। এবং পরবর্তীকালে ঠিক রাত 2টো নাগাদ, 2টো থেকে 2:13 নাগাদ যে বিষয়টা দেখা যায় যে
এই যে ঘটনাস্থল, যেখানে এই গাছতলা, এইখানেই কিন্তু পরিস্থিতি কিন্তু ক্রমাগত উত্তপ্ত হয়ে যায় এবং সেই পাঁচজন যুবক আসেন এবং তারা কিন্তু তাদের এই যে গাড়িটির যে পরিস্থিতিতে ছিল সেই পরিস্থিতিতে দেখে তারপরে তারা কিন্তু অত্যন্ত উত্তপ্ত হয়ে যান। এবং যে বিষয়টা জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দাদের থেকে, যে মদ্যপ অবস্থায় ছিলেন ওই পাঁচজন যুবক, এবং ঘটনার দিন আর কি কি ঘটেছিল সমস্তটাই আমরা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিবেশীরা রয়েছেন, কথা বলবো। কি দেখেছিলেন, মানে কি শুনলেন? আমরা তো দেখি তো কিছু নেই, স্পটে আমরা ছিলাম না। আমরা যেটা শুনলাম যে গাড়ি রাখা নিয়ে বিবাদ। ইনি যেই গাড়িটা আপনারা এখন দেখালেন, এই গাড়িটা উনি এখানেই রাখতেন। উনি এইভাবে দিনের পর যেরকম রেখেছেন সেদিনকার গাড়িটা এখানেই রেখেছিলেন। তো ওনার গাড়ির পিছনে হয়তো কোনো স্কুটি ছিলেন, তো ওই স্কুটিতে নিয়ে মেন হচ্ছে উদ্দেশ্য ওই স্কুটি রাখা নিয়ে। একটা স্কুটি রাখা নিয়ে পরবর্তী সময়ে যেটা আমাদের শোনা আর কি, আমরা কেউ স্পটে ছিলাম না, কেউ দেখিনি আমরা, একটা স্কুটি রাখা নিয়ে পাঁচজন মিলে একটা ছেলেকে তাকে মেরে, তার গলায় গামছা ছিল, সে হাফ প্যান্ট পরে এসেছিলো বাড়ি থেকে, গামছার সমেত তাকে গামছা পেঁচিয়ে মেরেছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। এবং একটা মানুষকে কি এইভাবে মারা যায় কোনোদিন? সম্ভব নয়। এটা দিনের পর দিন আমরা আমাদের মধ্যে থাকছি না, আমরা ছোট বিষয় নিয়ে একটা স্কুটির জন্য কারোর জীবন চলে গেল। জয়ন্ত সেনকে আপনারা আগে থেকে চিনতেন? আমি বহু বছর দিয়ে চিনি। উনিও আমার সংগঠনের আজকের না, বহু পুরনো সদস্য এবং মেম্বারও। কিসের সংগঠন? উনি আইএনটিটিউসির তরফ থেকে আমি এসেছি, আমার সদস্য, আজকের সদস্য না, অনেক পুরনো সদস্য। এবং উনি খুব ভালো ছেলে। ঘটালো তাদের কি আগে থেকে আপনারা চিনতেন? কারণ কতদিন ধরে তারা ছিল? তারা 4 মাস ধরে এই বাড়িটা কিনেছে, 4 মাস ধরে এখানে থাকে, একদম বহিরাগত। এবং তার মধ্যে যা শুনেছি, দুজন মুসলিম আর দুজন বিহারি আর একজন উত্তরপ্রদেশের লোক, একজনই এবং ওনাদের যে আত্মীয় স্বজন আছেন তাদেরও খুব ওনাদেরকে নিয়ে প্রবলেম একটা সময় ক্রিয়েট হয়েছিল। আমরা ওনার আত্মীয়র কথা শুনে যা মনে হয়। এবং বিভিন্ন সময় লোকজন আসতো যেত, এরকম একটা ব্যাপার ছিল। সাসপেক্ট করছি যে তারা মদ্যপী ছিল এবং সেদিন রাতে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা ছিল, তো যথারীতি সবাই খুব আনন্দ ফুর্তিতেই ছিল। তো 4 জন এসে ওখানে দাঁড়ায়, গলির মুখটাতে দাঁড়ায়, তার মধ্যে একজন স্কুটি নিয়েছিল। সে স্কুটি নিয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পর সে চলে আসে আগে। 3 জন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে ওখানে, তো আমি ওখানে ছিলাম দাঁড়িয়ে, দেখছিলাম 3 জন কী করে না করে। তারপর দেখলাম 3 জনই মানে একজন আরেকজনের ঘাড়ে ভর দিয়ে আস্তে আস্তে এদিকটায় চলে এলো। এইখানে এসে ওরা মোটামুটি মিনিট 10-12 দাঁড়িয়ে ছিল। তারপরে ওরা এই সাইডে হেঁটে চলে গেলো। তো আমি ওখানে ছিলাম 12:30-12:40 অবধি আমি দাঁড়িয়েছিলাম। তো তারপরে কোনো অ্যাক্টিভিটিস দেখিনি। তারপর আমি ঢুকে যাই ঘরে। তারপরের দিন সকালবেলা শুনছি 10টার সময় যে এই ঘটনা, যে সেদিন রাত্রে এরকম এসে নিয়ে গিয়ে ওকে মারধর করেছে। অর্থাৎ প্রতিবেশীদের বক্তব্য আপনাদেরকে শোনালাম, প্রতিবেশীরা কি বলছেন। এবং সামান্য একটি স্কুটি রাখাকে কেন্দ্র করে যে বচসা, হাতাহাতি এই পর্যায়ে পৌঁছতে পারে, যে একটি তরতাজা প্রাণ যা শেষ হয়ে যেতে পারে, মৃত্যু হতে পারে, এই ঘটনায় তাদের কাছে অনভিপ্রেত শুধু নয়, তারা মানে ভাবতেও পারেননি। আর এখান থেকে দাঁড়িয়েই এই মৃত জয়ন্ত, তার পরিবারের তরফ থেকে, তার মামা, তার ভাই, তারা কি বলছেন এই ঘটনার পর, শোনাবো তাদের প্রতিক্রিয়া। ওটা হচ্ছে সেদিন আপনার ক্রিকেট ম্যাচ ছিল ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া। সেই রাতে আমাদের মানে এখানটায় আসার পর আমি যেটা শুনতে পাই, এখানটা একটা ওরা 5-6 জন ছেলে ছিল। তার মধ্যে একটা ছেলে এই ফ্ল্যাটটা কিনেছে, একটা ফ্ল্যাট কিনেছে, ওর সাথে 5-6 জন ছেলে ছিল আরও। তো আমার ভাগনা ক্যাব চালায়, ও গাড়িটা পার্কিং করতে গিয়ে একটা স্কুটির সাথে লেগেছে। লাগানোর পর আমার ভাগনা হয়তো সেই স্কুটিটাকে নিয়ে কোথাও রেখেছে বা আশেপাশে রেখেছে। তো বাড়ি চলে এসেছে। বাড়ি চলে আসার পর ছেলেগুলো বেরিয়েছে। বেরোনোর পর যখন দেখলো ওদের স্কুটিটা ওদের জায়গাতেই নেই, তখন গাড়ি নাম্বারটাকে সার্চ করে ওরা নামটা বের করে আমার ভাগনাকে ডাক দিল। আমার ভাগনা তখন রাত হয়ে গেছে অনেকটাই। আমার ভাগনা তখন একটা হাফ প্যান্ট পরা, গায়ে একটা গামছা গায়ে দিয়ে বেরিয়েছে। বেরিয়ে পর জিজ্ঞেস করলো যে তুই কি আমার এইটাকে? বলছে হ্যাঁ, আমি সরিয়ে দিয়েছি। তখনই ওকে গামছাটা নিয়ে মুখে চোখে বেঁধে সে মেন রোডের ওপর যেভাবে পেরেছে, মাথায়, কানে, বিশেষ করে পেটে। তারপর বিজয়গড় হসপিটালে নিয়ে যাওয়া হয়। ছেলেগুলো পালিয়ে গেল। নেক্সট ডে মর্নিংয়ে গেছে, বিজয়গড় যাওয়ার পর বলছে ভাঙন নিয়ে যাওয়ার জন্য, ভাঙন না নিয়ে গিয়ে কেপিসিতে নিয়ে গেছে, যাদবপুর কেপিসি নিয়ে গেছে। ওখানে ডক্টররা বিভিন্ন ধরনের চিকিৎসা করেন, বলছে পেশেন্ট খুব সিরিয়াস আছে। ডক্টরের ভার্সন হচ্ছে যে লিভার ফাংশন সব শেষ করে দিয়েছে, কোনো নার্ভ ছিঁড়ে গেছে হয়তো এইভাবে। জানলার থেকে, বেডরুমে জানলার থেকে এই মোড়টা দেখা যায়, ওখানটা এসে দেখতে পেয়েছে যে এরকম 4-5 জন ছেলে কিছু একটা করছে, যে স্কুটিটা হয়তো এসে, তো এরকমটা দাদা বেরিয়েছে, গামছা গায়ে দিয়ে বেরিয়ে এসেছিলো দাদা।
যে বাইরে এসে দেখবে যে ওদেরই স্কুটি, বুঝতে পারে, তারা বলবে যে সরিয়ে দাও স্কুটিটা, আমি গাড়িটা রাখবো এখানে। তো ওরা জিজ্ঞেস করে স্কুটিটা কি তুমি সরিয়েছো বা তুমি ফেলেছো? তো দাদা বলছে আমি ফেলিনি, হয়তো আমি হ্যাঁ, ব্যাস এত কথাতে গামছা চোখের মধ্যে বেঁধে 5-6 জন মিলে মেরেছে। ডাক্তার তো ডাক্তার টার্মে অনেক কিছু বলেছে, শেষমেশ বাংলা ভাষায় একটা কথা বলেছে, নারী মেরে যে নারী ফাটিয়ে দেয় আমরা বলি, ওই কেস হয়েছে। আর সেটা 1 আর 2 জন দিয়ে হয় না, 1 2 কেউ করতে পারে না ওই কেস, মাল্টিপল পিপল গিয়ে ওটা অ্যাটাক করলেই ওই জিনিস পসিবল করেছে ম্যাডাম পুলিশের তরফ থেকে। এখন আমার হসপিটালে যেটা আমরা চাইছি লিগেলি যেটা থানা করতে পারবে আমাদের জন্য বেস্ট, আইন যেটা করবে সেটা আমরা মেনে নেব। ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের একটাই দাবি যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এই দোষীদের বিরুদ্ধে। কিন্তু এরা কারা, তাদের আদৌ চিহ্নিতকরণ করা সম্ভব হলো কিনা, বা এই ঘটনা এখানেই শেষ হয়ে যাবে, নাকি এর পরেও যে সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছি আমরা, বা পরবর্তীতে এই সিসিটিভি ফুটেজ বা প্রতিবেশীদের কথা মতো বয়ানে পরিস্থিতির বদল হবে কিনা আমাদের জানা নেই। কারণ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তো পরিবার জানাচ্ছে, কিন্তু যারা আইনের রক্ষক তারা কোন পথে আসবেন সেটা যেমন প্রশ্ন, তার পাশাপাশি যারা এই ভূমিকায় কাজ করে এসেছেন, অর্থাৎ প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। এই গোটা ব্যবস্থা, অব্যবস্থা, একের পর এক এই অঘটন, এই সমস্ত কিছু নিয়ে কি বলছেন তিনি, শোনাবো তার প্রতিক্রিয়া। খুব মানুষের মধ্যে এত বেড়ে গিয়েছে যে সেটা নিয়ন্ত্রণ করার দরকার মনে করছে না, এবং তারা প্রশাসনকে মোটে ভয় পাচ্ছে না বা পুলিশকেও ভয় পাচ্ছে না। নাহলে একটা স্কুটি পড়ে গিয়েছে, সেটা জয়ন্ত ফেলতেও পারে, জয়ন্ত নাও ফেলতে পারে, এই নিয়ে কথাবার্তা হতে পারে, কিন্তু সেই কথাবার্তার জন্য মারধর এবং তারপরে মৃত্যু, এরকম ঘটনা কোনো মতেই কাম্য নয়। তদন্ত করতে হবে এবং আদালতে মামলাটা ঠিক সময়ে নিষ্পত্তি হতে হবে, যাতে অপরাধীর সাজা হতে পারে। এখন যেটা মনে হচ্ছে যে পুলিশের লোকেরা তো প্রথমে কেস করতে চাইছে না ঠিক মতো, দ্বিতীয়ত পুলিশের লোকেরা যদি তদন্ত করে কোর্টে রিপোর্টও দিচ্ছে, তো কোর্টে যারা পাবলিক প্রসিকিউটর আছে তারা পার্টির লোক, অপরাধী যদি পার্টির আশ্রয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে তারা মামলা ঠিকমতো পরিচালনা করছে। তারপরে যিনি বিচারক আছেন তারা বছরের পর বছর, ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে, ফলে মামলার সাজা হচ্ছে না, অপরাধীরা বাইরে এসে আবার অপরাধ করছে। গোটা বাংলা জুড়ে এই একটা ঘটনা নয়, একাধিক ঘটনা, এবং যখন ধারাবাহিকভাবে তা ঘটছে তখন রাজনৈতিক স্তরেও একের পর এক চাঞ্চল্য শুধু নয়, শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শোনাবো আপনাদের। আইন শৃঙ্খলা নিয়ে নৈরাজ্য চলছে। বাংলা হ্যাজ বিন ডিজেনারেটিং ইনটু আ স্টেট অফ অ্যানার্কি। আমি তো আগেও বলছি, এখনো বলছি, নৈরাজ্যের রাজত্বে আমরা বাস করছি। এই বাংলায় আইন শৃঙ্খলা নিয়ে নৈরাজ্য চলছে। বাংলা হ্যাজ বিন ডিজেনারেটিং ইনটু আ স্টেট অফ অ্যানার্কি। আমি তো আগেও বলছি, এখনো বলছি, নৈরাজ্যের রাজত্বে আমরা বাস করছি। এরপরের একটা ছবি দেখাবো, অর্থাৎ রক্ষককে ভক্ষকের ভূমিকায় দেখতে আমি আপনি আমাদের কাউকে যে অভ্যস্ত হতে হবে তা এক প্রকার ধারণার বাইরে। কিন্তু আপনাদের মনে থাকবে ভেরি রিসেন্ট মালদার ঘটনা, যেখানে সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, তোলা দিতে না চাওয়ায় যে ছবিটা, অর্থাৎ ফেলে মারধরের ছবিটা সামনে এসেছিল মালদা থেকে, সেই ঘটনার পর নিউ ব্যারাকপুরের ঘটনার দিকেও যদি আমরা নজর রাখবার চেষ্টা করি, তাহলে রীতিমতো লুটতরাজ, পুলিশের পরিচয় দিয়ে লুটতরাজ চালানোর অভিযোগ। দুটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একটা নিউ ব্যারাকপুর, যেখানে 6,000 টাকা এবং 40 কেজি মাছ লুট করা হয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে শাওন হালদার ও সুগত বিশ্বাসকে। এসআই পরিচয় দিয়ে লুটতরাজের অভিযোগ। ইতিমধ্যেই তদন্তে নেমেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। একদিকে যখন এসআই পরিচয় দিয়ে যারা লুট চালাচ্ছে তারা তৃণমূল কর্মী বলে পরিচিত, এমনটা খবর আসছে, তখন তারই পাশাপাশি দিন দুয়েক আগে মালদার ছবি, যেখানে সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, তোলা চাওয়া হয়েছিল এবং সেই তোলা দিতে না চাওয়ায় গাড়ির চালককে বেধড়ক মারধর, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। পুলিশ পরিচয়ে টাকা ও মাছ লুটের অভিযোগ। মাছ ব্যবসায়ীকে রীতিমতো, মাছ ব্যবসায়ী থেকে 6,000 টাকা এবং 40 কেজি মাছ লুট করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর মাছ ব্যবসায়ীদের কি প্রতিক্রিয়া শোনাবো।
আমাদের মাছ বারাসাত ভায়া হয়ে সাজিয়াটে আসে। ওদের সাজিয়াটে যে মাছের আড়ত আসে সেই মাছ আসে, তো সেই মাছের যে ভ্যানালা ভ্যানে ক্যারেটের পর মাছ সাজানো থাকে, সেই ক্যারেটের থেকে মাছ ওখানে দাঁড় করিয়ে ভাই তোর কী আছে কাগজপত্র বের কর, ভ্যানের কাগজপত্র বের কর, তারপরে এই বলে এখন ওরা তো বলে আমরা থানা পুলিশের লোক আনে পয়সা দিয়ে এই করে ওদের কাছ থেকে মোটামুটি এই ক্যারেটের থেকে মাছ তুলে নিয়ে ওই মিউনিসিপ্যালিটির সামনে যে হসপিটালটা রয়েছে হসপিটালের গেটের পারে মাছগুলো ফেলে ওরা নিয়ে চলে গেছে। ভ্যানওয়ালাদের উপর বিভিন্ন রকমভাবে টর্চার করেছে। এই হচ্ছে আজকে সকালবেলা এই 5টা 15 থেকে 20-র মধ্যে ঘটনা কমপ্লেন করা হয়েছে। এখন দেখা যায় পুলিশ কী ব্যবস্থা। এই ঘটনার পর অর্থাৎ যারা পুলিশের পরিচয়ে লুটতরাজ চালিয়েছে তারা তৃণমূল কর্মী বলে পরিচিত, এমনটা অভিযোগ সামনে আসছে। অভিযুক্তরা তৃণমূল কর্মী বলে পরিচিত। যখন এই অভিযোগ সামনে তখন একেবারে সরাসরি আসরে ময়দানে বিজেপি কংগ্রেস। নিউ ব্যারাকপুরের বিজেপি নেতা তাপস মিত্র কি বলেছেন শোনাবো, তারই পাশাপাশি অধীর রঞ্জন চৌধুরী এই ঘটনার পর কি বলছেন শুনুন। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সমস্ত জায়গা থেকেই এই তোলাবাজির মাধ্যমে তারা অর্থ উপার্জন করছে। নিউ ব্যারাকপুরের ঘটনা তার ব্যতিক্রম নয়। এভাবে আজকে মাছ ব্যবসায়ীর কাছ থেকে তোলা হয়েছে এবং তোলা বলতে মাছের নিয়ে তাদের টাকা দেওয়া হচ্ছে না, এবং তাকে একটা ক্ষুদ্র ব্যবসায়ীকে যেভাবে তারা ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে তোলা তুলছে, এই ঘটনার ভাষা নেই। অবিলম্বে এই মাছ ব্যবসায়ীর কাছ থেকে যিনি তোলা তুলেছেন এই তৃণমূল নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় তৃণমূল কয়লা বালি থেকে শুরু করে কোনো কিছুই বাদ রাখছে না। সাধারণ মানুষের উপরেও এই অত্যাচার নেমে এসছে। অবিলম্বে পশ্চিমবঙ্গের মানুষের উচিত এই তোলাবাজদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়া, এবং পুলিশকেও বলবো যাতে এই ঘটনা তদন্ত করে সেই দোষী ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে দেওয়া হয়, তার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করব। আর বলবে এগুলো সারা বাংলা জুড়ে হচ্ছে প্রতিদিন। এ প্রতিবাদের নিন্দার ভাষা